ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। যদিও ফেব্রুয়ারিতে লাভ ইজ ইন দি এয়ার হওয়ার জন্য মূলত ভ্যালেন্টাইন্স ডেই দায়ী। বড় অদ্ভুত একটা দিন এই ভ্যালেন্টাইন্স ডে, তাই না? হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো বাঙালির মনে প্রাণে। কিন্তু যদি বলি প্রেম দিবসের ইতিহাসে ভালোবাসার লালের চেয়ে রক্তের লাল বেশি গাঢ়। নমস্কার, আমি আরণ্য, আর আজ কথা বলবো ভ্যালেন্টাইন্স ডের অজানা ইতিহাস নিয়ে। লুপারকালিয়া থেকে সেন্ট ভ্যালেন্টাইন, কিউপিড থেকে কামদেব, চেনা নামের পিছনে লুকিয়ে থাকা গল্পগুলো শুরু করা যাক। রোমান দেবী জুনো ফেব্রুয়াটা ছিলেন দেবীদের রানী, যিনি প্রেম, উর্বরতা আর বিশুদ্ধতার দেবী। ফেব্রুয়াটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ফেব্রুয়ারে থেকে, যার মানে বিশুদ্ধ বা পরিশ্রুত। জুনো ফেব্রুয়াটাকে উৎসর্গ করেই রোমে শুরু হয় ফেব্রুয়াটা উৎসব। যদিও এই উৎসব রোমানদের কাছে লুপারকালিয়া উৎসব নামেই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। কেমন ছিল ফেব্রুয়াটা বা লুপারকালিয়া উৎসব? ফেব্রুয়াটা বা লুপারকালিয়া নামে প্রাচীন রোমে এক উৎসব ছিল, যা ফেব্রুয়ারি মাসের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত উদযাপিত হতো। সেই উৎসবে নারী পুরুষ প্রচুর মদ্যপান করত আর স্বাধীনভাবে সঙ্গমের জন্য সঙ্গী বেছে নিত। শুনতে যতটা রোম্যান্টিক লাগছে, আদতে কি ততটা মধুর ছিল এই উৎসব? ফেব্রুয়াটা উৎসবের কেন্দ্রবিন্দু ছিল রোমে পালাটাইন পাহাড়ে লুপারকাল গুহা। গুহার নামের কারণেই লোকমুখে ফেব্রুয়াটা উৎসবের নাম হয়ে যায় লুপারকালিয়া। কথিত আছে যে এই গুহার ভেতরেই রোমুলাস আর রোমাসকে লুপার দুধ পান করিয়েছিলেন। উৎসবের শুরুতে লুপারসি নামক পুরোহিতরা গুহায় এসে দেবী লুপারকাসের উদ্দেশ্যে ছাগল আর কুকুর বলি দিতেন। এরপর তাদের চামড়া ছাড়িয়ে তৈরি হতো ফেব্রুয়া নামে এক ধরনের চাবুক। তারপরে শুরু হতো আসল উৎসব। প্রথমে নারী পুরুষ উন্মত্ত হয়ে মদ্যপান করতেন। খেতে খেতে তারা অস্বাভাবিক রকম মাতাল হয়ে উঠতেন, আর যত বেশি মাদকাসক্তি বাড়ত ততই উলঙ্গ হতে শুরু করতেন তারা। উলঙ্গ হওয়ার পরে শুরু হতো বেধড়ক মার। হ্যাঁ, ঠিক শুনেছেন, শুরু হতো বেধড়ক মার। কুকুর আর ছাগলের চামড়ায় তৈরি ফেব্রুয়া নামের চাবুক দিয়ে পুরুষরা নারীদের বেদম মার মারতেন। তাদের বিশ্বাস ছিল যে এই মার খেলে মেয়েদের প্রজনন ক্ষমতা বাড়ে, আর মারের ফলে শরীর থেকে যে রক্ত ঝরে মাটিতে পড়ছে তাতে মাটির উর্বরতা বাড়ে। তাই পুরুষরা উলঙ্গ অবস্থায় শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে মেয়েদের শরীরে প্রহার করতেন। উৎসবের শেষ পর্যায়ে শুরু হতো মদ্যপ উলঙ্গ পুরুষ আর রক্তাক্ত নারীদের মধ্যে লটারি খেলা। কিন্তু সেই লটারির পুরস্কার হিসেবে টাকা পয়সা বা ধনরত্ন ছিল ভাবলে একটু ভুল করবেন। সেই লটারি খেলায় একটা বড় পাত্রের ভেতর অঞ্চলের সমস্ত অবিবাহিত যুবতীর নাম লিখে রেখে দেওয়া হতো, আর চিরকুট তোলার দায়িত্বে থাকতেন অবিবাহিত পুরুষরা। লটারির কৌটো থেকে যে পুরুষ যে মেয়ের নাম ওঠাতেন তার সঙ্গেই সেই পুরুষ সঙ্গম করতেন সেই রাতে। শুধু সেই রাতে নয়, ইচ্ছে হলে গোটা বছরটার টানা সঙ্গম চলত। তাদের মধ্যে কিছু জুটি আবার বিয়েও করে নিতেন। লুপারকালিয়া উৎসবের রক্তপাত আর যৌনতা নিয়ে সে সময় নারীদের কি মতামত ছিল তা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় না যে অন্ধকারে ডুবে থাকা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের বিশেষ কোনো মতামতের জায়গা ছিল। তবে যখন খ্রিস্ট ধর্ম রোমে পা রাখল, তখন এই লুপারকালিয়া উৎসবের বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলন গড়ে উঠল। রোমের মানুষ তাদের প্রাচীন ধর্ম ছেড়ে যত বেশি খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হচ্ছিল, লুপারকালিয়া উৎসব ততই তারা আর মানতে পারছিল না। রোমান চার্চ লুপারকালিয়া উৎসবের অশ্লীলতা আর রক্তক্ষরণকে প্রত্যাখ্যান করে। 494 খ্রিস্টাব্দে পোপ জেলেসিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে এই উৎসব নিষিদ্ধ করেন। কিন্তু এই উৎসবের জনপ্রিয়তা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে পুরোটা ছেড়েও দিতে পারছিলেন না তারা। তখনই উৎসবের আমেজকে ভদ্র আর পরিমার্জিত মোড়কে নতুন করে এগিয়ে নিয়ে যেতে সেন্ট ভ্যালেন্টাইনের আবির্ভাব হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, সেন্ট ভ্যালেন্টাইনের পরিণতিও মোটেই সুখের ছিল না। সেই গল্পটাই শুনুন তাহলে।
269 খ্রিস্টাব্দ রোমে আবির্ভূত হলেন খ্রিস্টান পাদ্রী আর চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন। সেই সময় রোমে খ্রিস্ট ধর্ম প্রচার করা অপরাধ ছিল। তার উপর সম্রাট ক্লডিয়াস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তরুণ পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ করবেন। এই অদ্ভুত নিষেধাজ্ঞার কারণ কি জানেন? তার ধারণা ছিল যে যত বেশি সংখ্যক যুবক অবিবাহিত থাকবে তত বেশি সংখ্যক যুবককে সেনাবাহিনীতে যোগ করানো যাবে, কারণ তাদের বিয়ে হয়নি, মানে স্ত্রী বা সন্তান নেই, ফলে তাদের কোনো পিছুটানও নেই। আর সেনাবাহিনীতে অবিবাহিত পুরুষ থাকলে তাদের যৌন বাসনা পূরণ করার ইচ্ছে থাকলেও সাধন থাকবে না, তাই তারা আরো দক্ষ আর হিংস্র সৈনিক হয়ে উঠতে পারবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে আইনের মাধ্যমে মানুষের স্বাভাবিক অনুভূতি কখনোই দমিয়ে রাখা যায় না। এখানেই সেন্ট ভ্যালেন্টাইন ফারিস্তার মতো এসে সম্রাট ক্লডিয়াসের বিরুদ্ধে গিয়ে গোপনে সৈনিকদের বিয়ে দিতে শুরু করলেন। তার স্পষ্ট মত, ঈশ্বরের ইচ্ছে যে মানুষ একে অপরকে ভালোবাসুক আর পবিত্র বিবাহের শপথে একে অপরকে প্রতিজ্ঞাবদ্ধ করুক। কিছুদিনের মধ্যেই সম্রাট ক্লডিয়াসের কানে এই খবর পৌঁছালো কোনো এক চরের মাধ্যমে। এক চর মারতে হয়। জানতে পেরে মানতে পারলেন না তিনি। এক নিমেষে তিনি ভ্যালেন্টাইনকে কারাদণ্ডের আদেশ দিলেন। বন্দি অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন করে চললেন একের পর এক কাজ, এমনকি কারারক্ষী বা জেলারের দৃষ্টিহীন মেয়ে জুলিয়াকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। ঈর্ষান্বিত হয়ে সম্রাট ক্লডিয়াস কারাদণ্ডের বদলে মৃত্যুদণ্ড দিলেন তাকে। ফ্রাজাইল মেলিগো। চিকিৎসা করাকালীন হয়তো জুলিয়ার প্রেমে পড়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, কারণ তার ফাঁসির পরে তার কারাগার থেকেই পাওয়া যায় জুলিয়াকে উদ্দেশ্য করে লেখা একটা প্রেমপত্র, যার শেষে লেখা ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসি কবে হয়েছিল বলেছি? সালটা ছিল 273 খ্রিস্টাব্দ আর দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। এরপর 496 খ্রিস্টাব্দে পোপ জুলিয়াস প্রথম সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। তবে ভ্যালেন্টাইন্স ডের মাস আপিল তৈরি করার জন্য দায়ী জেফ্রি চসার আর উইলিয়াম শেক্সপিয়ার। তারা যদি ভ্যালেন্টাইন্স ডেকে রোম্যান্টিক আখ্যা না দিতেন তাহলে এই দিনটার সঙ্গে হয়তো ভালোবাসা এত সুন্দর করে মিশে যেত না। আজ 21 শতকেও ভ্যালেন্টাইন্স ডে একই রকমভাবে পালন হয়ে আসছে। জাঁকজমক আর জৌলুসে বোধহয় এই উৎসব আরও আড়ম্বরপূর্ণ হয়ে উঠেছে। ব্যবসায়ীদের কাছে কিন্তু এখন ভ্যালেন্টাইন্স ডে একটা বিশাল দিন। খাবার, ফুল, চকলেট, গ্রিটিংস কার্ড সবকিছু নিয়ে তৈরি হয় $1 বিলিয়ন বিজনেস। গ্রিটিংস কার্ডের সব থেকে পরিচিত মুখটা মনে আছে আপনাদের? হাতে তীর ধনুক নিয়ে ডানা সহ এক দেবশিশু, যার নাম কিউপিড। একবার যে কিউপিডের তীরে বিদ্ধ হয়েছে তার জীবনে প্রেমের জোয়ার আসতে বাধ্য। কিন্তু কে এই কিউপিড? জানতে ইচ্ছে করছে? তাহলে এই সুযোগে বরং কিউপিডের গল্পটাও বলে দিই, কি বলেন? খ্রিস্টপূর্ব 8ম থেকে 4র্থ শতাব্দীর সমস্ত পৌরাণিক গল্পে প্রেমের ছোঁয়া লাগানো ব্যক্তিটি হলেন কিউপিড। গ্রিকদের কাছে তিনি এরস, রোমানদের কাছে তিনি কিউপিড। গল্পের নায়িকার নাম সাইকি। তার বাবা ছিলেন প্রাচীন গ্রিসের এক সমৃদ্ধ রাজ্য থেসালির রাজা। সাইকির আরও 2 দিদি ছিলেন, তবে সেই রাজকন্যার রূপে গুণে বহু সমৃদ্ধ হলেও সাইকির রূপের কাছে সবকিছুই যেন ম্লান হয়ে যেত। দেবী তুল্য এই মানবীর প্রতি ঈর্ষা হতো দেবদেবীরও, কারণ মানুষ হয়েও দেবীদের চেয়েও বেশি দেবতুল্য সৌন্দর্য ছিল সাইকির। সাইকির অপার্থিব সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বমর্ত পাতালে। পর্যটকরা রাস্তায় নেমে অন্তত একবার হলেও সাইকির দর্শন পেতে চাইত। লোক মুখে এমন কথাও শোনা যেত যে রোমান দেবী ভেনাস বহু চেষ্টা করেও কখনোই সাইকির সমকক্ষ হতে পারেননি। অথচ রোমান পুরাণ অনুযায়ী ভেনাসই কিন্তু ছিলেন সৌন্দর্য, প্রেম, যৌনতা আর উর্বরতার দেবী। দিনে দিনে খ্যাতির সাথে বাড়ল সাইকির ভক্তের সংখ্যাও। কেউই যেন তাকে শুধু মানবী হিসেবে ভেবে সন্তুষ্ট নয়, তারা তাকে বসিয়ে নিয়েছিল অন্তরের দেবীস্থলে। অপরদিকে ভেনাসের মন্দিরে দর্শনার্থীর ভিড় কমে আসছে। এমন অবহেলা কি ভেনাস মেনে নিতে পারে বলুন তো? তাই এন্ট্রি হলো গল্পের নায়ক কিউপিডের। ভেনাসের পুত্র কিউপিড, যা তুনের তীরের আঘাত ব্যথা দেয় না, সৃষ্টি করে প্রেমের চিরক্ষত।
যার তীরের শক্তি এড়াবার সাধ্য নেই স্বর্গ মর্ত পাতালের কারোরই। এই কিউপিডকেই তার মা ডাকলেন নিজের প্রতিহিংসা পূরণের জন্য। এদিকে ছেলেও ছিল মায়ের একান্ত বাধ্য। ভেনাস তাকে আদেশ করলেন যে সাইকিকে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জীবের প্রেমে ফেলতে হবে, কিন্তু এমন ভাবে হিতে বিপরীত হবে তা হয়তো ভেনাস কল্পনাও করতে পারেননি। কিউপিড গেলেন সাইকিকে মারতে, কিন্তু প্রথমবার চোখের সামনে সাইকিকে দেখে তো তিনি তীর মারবেন কি, সাইকির রূপে মুগ্ধ হয়ে নিজেই সাইকির প্রেমে পড়ে গেলেন। আর প্রেমে পড়ে তিনি কি করলেন জানেন? কিউপিড নিজের তীর দিয়ে বিদ্ধ করলেন নিজেকেই। ব্যাস, প্রেমে পপাত চ মমার চ। তবে সে কথা কাউকে জানালেন না। ভেনাসকে তো নাই, চুপচাপ ফিরে গেলেন স্বর্গে। এদিকে সাইকি কারোর প্রেমেই পড়লেন না। এর চেয়েও আশ্চর্য কথা, সাইকিকেও কেউ ভালোবাসলো না। তার দুই বোনের বিয়ে রাজাদের সাথে খুব সুন্দরভাবে হলেও সাইকি রয়ে গেলেন অবিবাহিত, প্রেমহীন। সবাই আসতো, তাকে দেখে মুগ্ধ হতো আর শ্রদ্ধা ভরে প্রণাম করে সরে পড়ত, গিয়ে অন্য কাউকে বিয়ে করত। সাইকির মা বাবা পড়লেন মহা দুশ্চিন্তায়। সাইকির বাবা তাই পরামর্শ চাইতে গেলেন গ্রিসের ডেলফি নগরের দেবতা অ্যাপোলোর কাছে। ওদিকে কিউপিডও ততদিনে মন খুলে নিজের প্রেম কাহিনী জানিয়েছেন অ্যাপোলোকে। খুবই মাইডিয়ার মানুষ ছিলেন বোধহয় দেবতা অ্যাপোলো। সব দিক চিন্তা করেই অ্যাপোলো নির্দেশ দিলেন যে সাইকিকে যেন পার্নাসাস পর্বতের চূড়ায় একা বসিয়ে রেখে আসা হয়। সেখানেই তার ভবিতব্য স্বামী তাকে গ্রহণ করবেন। সেই স্বামী হবে এক পাখনাযুক্ত ভয়ঙ্কর জীব, যে দেবতাদের চাইতেও টলার, স্ট্রঙ্গার, শার্পার। শুরু হলো সাইকির যাত্রা। পরিবারের কাছে চিরবিদায় নিলেন আর চলে গেলেন পর্বত চূড়ায়। পৌঁছে বসে রইলেন তার আসন্ন ভবিতব্যের প্রত্যাশায়। হঠাৎ এক মিষ্টি ঠান্ডা হাওয়া তাকে ভাসিয়ে নিয়ে চলল। ভাসতে ভাসতে ঘাসের বিছানা পাতা ফুলের বাগানে পৌঁছে সাইকি এতটাই তৃপ্তি পেলেন যে দুঃখ কষ্ট ভুলে ঢলে পড়লেন ঘুমে। ঘুম ভাঙার পর সাইকি দেখেন লোকেশন চেঞ্জ। কি, তিনি শুয়ে রয়েছেন এক অপার্থিব সুন্দর নদীর পাড়ে। সামনেই চোখে পড়ল একটা প্রাসাদ, তার সোনায় মোড়ানো থাম, রূপোয় মোড়ানো মেঝে, চারিদিকে নীরবতা, কোথাও কেউ নেই, একেবারে রূপকথার পটভূমিকা। সাইকি আবারও এমন দৃশ্যে বিমুগ্ধ হয়ে পড়লেন, কিন্তু বুঝতে পারছেন না প্রাসাদে ঢুকবেন কিনা। আচমকা প্রাসাদের ভেতর থেকে কিছু কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। তাকিয়ে কাউকেই দেখতে পেলেন না অবশ্য, কিন্তু কণ্ঠস্বরগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। তারা তাকে বলল নিশ্চিন্তে প্রবেশ করতে। এটাও বলল যে সাইকির সেবা করাই তাদের একমাত্র ধর্ম। সেই প্রাসাদে ঢুকে সাইকি বুঝলেন এ তো একেবারে সব পেয়েছি দেশ, যা ইচ্ছে করছে তাই পাওয়া যাচ্ছে। কিন্তু সারাদিন কাউকেই দেখতে পাচ্ছেন না, শুধু সঙ্গী হিসেবে পেলেন কয়েকটা অপরিচিত কণ্ঠস্বর। তবে রাতে তিনি বুঝতে পারলেন যে তার স্বামী আসবেন, এলেনও, কিন্তু তাকেও দেখতে পেলেন না সাইকি, শুধু অনুভব করতে পারলেন। তবে যে পরিমাণ ভয় নিয়ে তিনি পর্বত চূড়ায় বসেছিলেন তার কিছুই রইল না। রাতের আধারে কিউপিড এসে সাইকিকে সঙ্গ দিলেন, স্পর্শ দিলেন, দিলেন ভালোবাসা। সূর্যের আলো ফুটলেই চলে যেতেন কিউপিড। এভাবেই চলতে থাকলো সাইকির অদ্ভুত সংসার। এক রাতে কিউপিড সাইকিকে খবর দিলেন যে তার সেই পুরনো পর্বত চূড়ায় তার বোনেরা এসে তার জন্য কান্নাকাটি করছে। কি ভাবছেন, কিউপিড নিশ্চয়ই বলেছিলেন শালীদেরকে প্রাসাদে নিয়ে এসো, কিন্তু তা নয়। এই আগমন বিপজ্জনক হতে পারে, তাই বারবার তিনি সাইকিকে বারণ করে দিলেন যে তাদের বোনের সঙ্গে কোনো রকম যোগাযোগ যেন তিনি না করেন, তাতে সাইকিরই ক্ষতি। প্রথমে রাজি হলেও পরে বোনদের কথা ভেবে সাইকি ভেঙে পড়লেন। কিউপিডও শেষ পর্যন্ত হার মানলেন আর তারপর সাইকিকে যাওয়ার অনুমতি দিলেন। সেই সঙ্গে এই সতর্কবার্তাও দিলেন যে কোনোভাবেই তাকে দেখার চেষ্টা যেন না করেন সাইকি আর তার বোনেরা। এমনটা করলে তাদের মধ্যে বিচ্ছেদ অনিবার্য। সাইকি তার কথা মানলেন আর তার বোনদের সাথে দেখা করে খুব সাবধানে তাদেরকে প্রাসাদে নিয়ে এলেন। কিন্তু প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা জানতে চাইলেন যে এই অঢেল ঐশ্বর্যের মালিক যে ভাগ্যবানটি, সেই ভদ্রলোক কে। সাইকি তেমন কিছু না বলে শুধু বললেন যে তার স্বামী একজন তরুণ ব্যক্তি যিনি শিকারে গেছেন। বহু উপহারে সুসজ্জিত হয়ে তারা আবার ফিরে গেল, কিন্তু মনের মধ্যে রয়ে গেল ঈর্ষার বীজ। তারা বুঝতে পারল সাইকির তুলনায় তাদের সম্পদের পরিমাণ কিছুই নয়। তারা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে সাইকির সর্বনাশ করা যায়। কেমন মন রে বাবা।
সে রাতে কিউপিড আবারও সতর্ক করলেন সাইকিকে, একবার দেখা করেছো ঠিক আছে, কিন্তু আর নয়, এতে কিন্তু ঘোর বিপদ। কিন্তু বোনের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে সাইকি আবারও কিউপিডকে রাজি করালেন। সাইকির বোনেরা আবারও এলেন, আর এবার ষড়যন্ত্র করে সাইকিকে বোঝাতে শুরু করলেন যে তারা শুনেছেন সাইকির স্বামী অ্যাপোলোর বলা সেই পাখাযুক্ত ভয়ানক সাপ যে একদিন তার আসল রূপ ঠিকই ফিরে পাবে আর সাইকির ক্ষতি করবে। এই কথা শুনে সাইকির মনে প্রেমের বদলে দেখা দিল আতঙ্ক। তিনি ভাবতে লাগলেন, ঠিকই তো, তার স্বামী কেন সবসময় লুকিয়ে থাকেন আর শুধুমাত্র রাত্রিবেলায় এসে সকালবেলায় চলে যান? নিশ্চয়ই তার বোনরা ঠিক কথাই বলছে। তাই সারাদিন দ্বিধাগ্রস্ত হয়ে রইলেন সাইকি। কি করবেন বুঝতে পারছেন না, কিন্তু শেষমেশ কিউপিডকে দেখে ফেলার সিদ্ধান্ত নিলেন। রাতে ঘুমানোর সময় সাইকি একটা ছুরি আর প্রদীপ লুকিয়ে রাখলেন। কিউপিড ঘুমিয়ে পড়ার পর প্রদীপ জ্বালিয়ে দেখলেন যে তার প্রেমিক কোনো সাপ নয়, বরং পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ। অপরাধ বোধে ভেঙে পড়লেন সাইকি। হিন্দি সিরিয়ালের কায়দায় হাত থেকে পড়ে গেল ছুরি, প্রদীপের তেলের কয়েক ফোঁটা পড়ল ঘুমন্ত কিউপিডের ঘাড়ে। জেগে উঠলেন কিউপিড। এক মুহূর্ত দেরি না করে কিউপিড বললেন, এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম, চললাম। যেখানে বিশ্বাস নেই, যেখানে ভালোবাসা নেই, সেখানে দুটো মানুষ একসঙ্গে কি করে থাকবে? কিউপিড কিছু দূর যাওয়ার পরে সাইকি তাকে বহু চেষ্টা করেও খুঁজে পেলেন না। সাইকি প্রমিস করলেন যে সারা জীবন তিনি কিউপিডের খোঁজে কাটিয়ে দেবেন। কিউপিড তাকে ভালো না বাসলেও তিনি ভালোবেসে যাবেন। এক তরফা প্যার কি তাকত হি কুছ অর হতি হ্যায় সেনিয়রিটা। এদিকে বৌমাকে ছেড়ে কিউপিড ফিরলেন মায়ের কাছে। ভেনাসকে খুলে বললেন সবকিছু। ভেনাস যখন জানতে পারলেন যে তার ছেলে কিউপিড সাইকিকে ভালোবাসে, তিনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। নিজেই সাইকিকে শাস্তি দেবেন ঠিক করলেন। এদিকে ভেনাস খুঁজছেন সাইকিকে মারার জন্য, ওদিকে সাইকি খুঁজছেন ভেনাসকে কিউপিডের জন্য। শেষে কিউপিডের কথা ভেবে ভেনাস সাইকির হাতে একটা আনরিয়ালিস্টিক জব লিস্ট ধরিয়ে দিলেন। ডেডলাইন মিট করতে পারলেই কিউপিডকে ফিরে পাওয়া যাবে। প্রথম কাজ, অনেকগুলো ভিন্ন ভিন্ন শস্য দানা একসাথে মিশিয়ে বলা হলো সেগুলোকে এক রাতের মধ্যেই আলাদা করতে হবে। বনের পিঁপড়ে আর পাখিদের সাহায্যে এই কাজটা সম্পূর্ণ করলেন সাইকি। দ্বিতীয় কাজ, নদীর ওপারে থাকা দুরন্ত ভেড়ার স্বর্ণালী পশম নিয়ে আসতে হবে তাকে সন্ধেবেলার মধ্যে। সন্ধেবেলা ভেড়ারা যখন বিশ্রাম নিচ্ছিল তখন সাইকি গিয়ে সেই পশম সংগ্রহ করে আনলেন। তৃতীয় কাজ, পাহাড় থেকে উৎপন্ন স্টাইক্স নদীর কালো জল একটা পাত্রে ভরে নিয়ে আসতে হবে সাইকিকে। এই নদীতে শুধু পাখাযুক্ত প্রাণী পৌঁছতে পারত, তাই একটা বিশাল ঈগলের সাহায্যে সাইকি এই টাস্ক কমপ্লিট করে। চতুর্থ কাজ, ভেনাস সাইকিকে একটা ছোট বাক্স দিয়ে বলেন যে প্রসারপাইনের কাছে গিয়ে তার জন্য কিছু সৌন্দর্য ধার করে আনতে হবে। কিন্তু এবারও সাইকি একজন পথপ্রদর্শক পেলেন। ফিরে যাওয়ার পথে কৌতূহলবশত সাইকি বাক্সটা খুলতে চাইলেন। তিনি ভাবছিলেন যে বাক্সে থাকা রূপের কিছুটা নিয়ে কিউপিডের জন্য তিনি আরো রূপবতী হয়ে উঠবেন। কিন্তু বাক্স খোলার পর কিছুই পাওয়া গেল না। উল্টে সেই ফাঁকা বাক্স দেখে ঘুমে ঢলে পড়লেন সাইকি। এদিকে ডেডলাইনের মধ্যে জব লিস্ট শেষ করা খাতরোকে খিলাড়ি সাইকির কথা জানতে পারলেন কিউপিড। গৃহবন্দী অবস্থা থেকে উড়ে সরাসরি এলেন সাইকির কাছে। সমস্ত দেবতার সামনে হলো কিউপিড আর সাইকির পুনর্মিলন। কিউপিড তার স্ত্রীর অমরত্ব প্রার্থনা করলেন দেবতাদের কাছে। দেবতারাও প্রাসাদে স্থান দিলেন মানবী থেকে দেবীতে পরিণত হওয়া সাইকিকে। ভেনাসও একজন দেবীকে প্রত্যাখ্যান করতে পারলেন না। তারপর দে লিভড হ্যাপিলি এভার আফটার। জুনো ফেব্রুয়ারিটার গল্প শুনলাম, লুপারকালিয়ার ইতিহাস জানলাম, কিউপিডের সাথেও আলাপ হলো। কিন্তু ভারতীয় পুরাণ, আমাদের পৌরাণিক গল্পে কি সব অপ্রেমিক চরিত্র? ওদের কাছে কিউপিড থাকলে আমাদের কাছে আছেন কামদেব। স্বর্গমর্তে তখন তাণ্ডব চালাচ্ছেন তারকাসুর। এদিকে তারকাসুর বর পেয়ে রয়েছেন যে শিবের সন্তান বাদ দিয়ে কেউ তাকে হারাতে বা মারতে পারবে না। দেবতারা পড়লেন মহাফাপরে। তারা যোগাযোগ করলেন কামদেবের সঙ্গে। শিব আর পার্বতীর মধ্যে মিলনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে তারা কামদেবের কাছে অনুরোধ করলেন। কিন্তু গভীর তপস্যায় লিপ্ত শিব এই কামনাগুলোর প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। শিবকে জাগ্রত করার জন্য কামদেব এক প্রেমের তীর নিক্ষেপ করেন শিবের গায়ে, যা শিবের তপস্যা ভঙ্গ করে দেয়।
তাতে প্রচণ্ড রেগে গিয়ে শিব তার তৃতীয় চক্ষু দিয়ে কামদেবকে ভস্ম করে দেন। গল্পটা মাঝখান থেকে বলা শুরু করে দিয়েছি না? কামদেব আর রতিদেবী কে আর তাদের মিলন হলো কিভাবে সেটাই তো বলিনি। ঠিক আছে, গল্পটা আগে শুনে নিন, তারপর না হয় বলবো যে দেবতারাও কিভাবে নিয়তির হাতে বাধা পড়ে যান। এই ঘটনার ফলে কামদেবের স্ত্রী রতি দেবী ঠিক করেন যে তিনি নিজের চিতা সাজিয়ে নিজেই তাতে আত্মহত্যা করবেন, আগুনে ঝাঁপাতে যাবেন। ঠিক এমন সময় শোনা গেল মহাদেবের আকাশবাণী। মহাদেব তার ব্যারিটন ভয়েসে বললেন যে কামদেবের শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের আবেগে। রতির ইচ্ছে হলে শিবের বিবাহের দিন তিনি আবার কামদেবের সঙ্গে মিলিত হতে পারেন, কিন্তু তার জন্য রতিকে অনতিবিলম্বে অসুর শম্বরের রান্নাঘরে কাজের জন্য যেতে হবে। এ কেমন বেয়ারা আকাশবাণী বলুন তো? আত্মহত্যা থেকে বাঁচিয়ে রান্নার মাসি হতে হবে? তুস! দাঁড়ান, নিয়তির খেলাটা আর একটু পরে শুরু হবে। রতি দাসীর ছদ্মবেশ নিয়ে মায়াবতী নামে শম্বরের প্রাসাদে প্রধান রন্ধনশালায় কাজ শুরু করলেন। এদিকে দ্বারকায় কৃষ্ণ আর রুক্মিণীর ছেলে প্রদ্যুম্নর জন্ম উৎসব চলছে। একটা সিক্রেট বলি, প্রদ্যুম্নই ছিলেন কামদেবের পুনর্জন্ম, যদিও সেটা তিনি নিজে জানতেন না। কোয়াইট অবভিয়াসলি জন্মের 1 সপ্তাহ পর শম্বর স্বপ্নে দেখতে পান যে প্রদ্যুম্নর হাতেই তার মৃত্যু হবে। শম্বর প্রদ্যুম্নকে হত্যা করার সিদ্ধান্ত নেন। অদৃশ্য হয়ে কৃষ্ণের প্রাসাদে গিয়ে ঘুমন্ত রুক্মিণীর পাশ থেকে প্রদ্যুম্নকে অপহরণ করে সমুদ্রের জলে ফেলে দিয়ে আসেন। এত উপর থেকে ফেললে কে বাঁচে? কিন্তু পুরাণ সাউথ ইন্ডিয়ান সিনেমার প্রপিতামহ শম্বর জানতেন না যে প্রদ্যুম্ন মারা যায়নি, বরং এক বিশাল মাছ তাকে গিলে ফেলেছে। কোইন্সিডেন্টালি সেই মাছ ধরা পড়ে কোথায় আসে জানেন? শম্বরের রান্নাঘরে। মাছটা কাটার পর প্রদ্যুম্নকে খুঁজে পান মায়াবতী ওরফে রতি। বিস্মিত মায়াবতী শিশুটার পরিচয় নিয়ে ভাবতে শুরু করেন। ঠিক তখনই দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হন। নারদ জানান যে এই শিশু আর কেউ নয়, স্বয়ং কামদেব। প্রদ্যুম্নর হাতেই শম্বরের মৃত্যু লেখা আছে, তাই মায়াবতী প্রদ্যুম্নকে যত্নে বড় করতে থাকেন। যুবক হয়ে উঠলে মায়াবতী তাকে তার আসল পরিচয় আর শৈশবে ঘটে যাওয়া সমস্ত ঘটনা প্রকাশ করেন। প্রদ্যুম্ন শম্বরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মায়াবতী তাকে শান্ত করে বলেন যে শম্বরের জাদুবিদ্যার মোকাবিলা করার জন্য তাকে মন্ত্র শিক্ষা নিতে হবে। মায়াবতী তাকে শম্বরের অদৃশ্য জাদুর বিরুদ্ধে প্রতিরোধমূলক মন্ত্র শেখাতে শুরু করেন। যথাযথ প্রস্তুতি নিয়ে প্রদ্যুম্ন শম্বরের প্রাসাদের দরজায় পৌঁছে উচ্চস্বরে প্রদ্যুম্নকে অপহরণের কথা মনে করিয়ে উপহাস করতে থাকে। ক্রুদ্ধ শম্বর বেরিয়ে এসে প্রদ্যুম্নর সঙ্গে এক প্রচণ্ড যুদ্ধ শুরু করে। শম্বর জাদু ব্যবহার করে অদৃশ্য হয়ে গেলে প্রদ্যুম্ন মায়াবতীর শেখানো মন্ত্র প্রয়োগ করে তার অদৃশ্য জাদু ভঙ্গ করে তলোয়ার দিয়ে শম্বরের শিরচ্ছেদ করে বিজয়ের সংবাদ মায়াবতীকে জানাতে ফিরে আসেন। তারপর মায়াবতী প্রদ্যুম্নকে নিয়ে দ্বারকায় পৌঁছান। এদিকে শিব আর পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন। বিয়ের পর দেবতারা শিবের কাছে কামদেবকে মায়াবতীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করলেন, কারণ কামদেব আর রতির মিলিত হওয়াই তো ভবিতব্য, না হলে বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষা হবে কি করে? শিবও তাতে সম্মতি দিলেন। ওদিকে দ্বারকায় নারীরা প্রদ্যুম্নকে দেখে কৃষ্ণ ভেবে ভুল করলেন, কিন্তু তার মা রুক্মিণী বুঝতে পারলেন যে এই যুবক কৃষ্ণ নন। মনে মনে তিনি চাইছিলেন যে এই যুবক যেন তার হারানো পুত্র প্রদ্যুম্নই হয়। ঠিক তখনই কৃষ্ণ আর নারদ প্রবেশ করলেন প্রাসাদে। নারদ ঘোষণা করলেন যে প্রদ্যুম্নই রুক্মিণীর হারানো পুত্র আর মায়াবতী রতিরই রূপ। তারপর আর কি, সুরজ বরজাতি আর হাম সাথ সাথ হ্যাঁ স্টাইলে হয়ে গেল হ্যাপি এন্ডিং। আপনাদের বলেছিলাম না কামদেব আর রতির জন্ম আর মিলনের গল্পটা বলবো, এবার সেটাই শুনুন তাহলে, কারণ আমি এর পরে যেটা বলতে চলেছি তার জন্য হয়তো এই অংশটা খুব দরকার। কালিকা পুরাণ অনুসারে ব্রহ্মা প্রথমে 10 জন প্রজাপতি আর তারপরে নিজের মন থেকে কামদেবের সৃষ্টি করেন সারা পৃথিবীতে প্রেম বিস্তার করার জন্য। কামদেব নিজের তীরে বিদ্ধ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো মানুষকে, দেবতাকে, অসুরকে প্রেমে ডুবিয়ে দিতে পারতেন। ব্রহ্মা এরপর প্রজাপতি দক্ষকে আদেশ করেন কামদেবের জন্য একজন উপযুক্ত স্ত্রী খুঁজে দিতে।
এদিকে কামদেব মশকরা করে তার তীর দিয়ে বিদ্ধ করে ব্রহ্মা আর 10 জন প্রজাপতিকেই। ফলে তাদের সকলের মধ্যেই কুচিন্তা তৈরি হয় ব্রহ্মার মেয়ে সন্ধ্যাকে নিয়ে। রাগে দুঃখে অভিমানে সন্ধ্যা আত্মাহুতি দেন। এরপরে প্রজাপতি দক্ষর ঘামের বিন্দু থেকে জন্ম নেন রতি। কালিকা পুরাণ এই কথা বললেও শিব পুরাণ অনুসারে ব্রহ্মার মেয়ে সন্ধ্যাই পরবর্তী জন্মে প্রজাপতি দক্ষের ঘামের বিন্দু থেকে রতি নামে বিশ্বব্রহ্মাণ্ডে আসে। যাই হোক, কামদেব যখন নিজের তীরে ব্রহ্মা আর প্রজাপতিদের বিদ্ধ করেছিলেন সেই সময়ে ঘটনাচক্রের সামনে দিয়ে যাচ্ছিলেন শিব। আর এই ঘটনাটা দেখে শিব না হেসে থাকতে পারলেন না। প্রচণ্ড ক্ষুব্ধ আর বিব্রত হয়ে গিয়ে ব্রহ্মা কামদেবকে অভিশাপ দিলেন যে একদিন এমন পরিস্থিতি হবে যে কারণে ভগবান শিবের কাছে কামদেবকে ভস্ম হয়ে যেতে হবে। যাই হোক, রাগের মাথায় বলা কথা হয়তো আর কারোরই মনে ছিল না। তারপর ব্রহ্মার হাতে গড়া কামদেবের সঙ্গে প্রজাপতি দক্ষের কন্যা রতির বিয়ে হয়। কামদেব আর রতি খুব সুখে শান্তিতেই কামলোকে বাস করছিলেন। কিন্তু চিরদিন সুখের কাহারও নাহি যায়। হঠাৎ করেই স্বর্গ আর মর্তে তাণ্ডব চালাতে শুরু করে দেয় তারকাসুর। বুঝতে পারলেন কিভাবে নিয়তির হাতে সব কিছু লেখা থাকে একসঙ্গে? আচ্ছা, আপনারা তো কিউপিডের গল্পও শুনলেন, কামদেবের গল্পও শুনলেন। এই দুজনের মধ্যে কোনো মিল খুঁজে পেলেন কি? কিউপিডের চেহারা প্রাথমিকভাবে ধার করা হয়েছিল গ্রিক প্রেমের দেবতা এরস থেকে, যিনি মূলত একজন টল ফেয়ার হ্যান্ডসাম যুবক। সময়ের সঙ্গে বিশেষত হেলেনিস্টিক যুগে এরসকে আরও শিশু সুলভ হিসেবে প্রেজেন্ট করা হয়। রেনেসা পিরিয়ডে রোমানরা এরসের এই ভার্সনটাকেই গ্রহণ করে তার নাম দেন কিউপিড। লুপারকালিয়ার রক্তক্ষরণ আর যৌনতা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে এনে প্রেমকে একটা শিশু সুলভ, পবিত্র, কোমল, পুজো পুজো ভাব দেওয়ার জন্য এরকমভাবে প্রেজেন্ট করা হয়। অন্যদিকে কামদেবকে প্রায়ই তোতা পাখির পিঠে বসে থাকতে দেখা যায়। হাতে থাকে আখের তৈরি 5টা তীর আর একটা ধনুক, যা মৌমাছির শাড়ি দিয়ে ঝোলানো থাকে। তীরের ডগায় থাকে সুগন্ধি ফুল, যা প্রেমের বিভিন্ন অনুভূতি সৃষ্টি করে। 5টা তীরে 5 রকমের অনুভূতি সৃষ্টি হয়। কি সেই অনুভূতি? হৃদয়ের দিকে লক্ষ্য করলে প্রাথমিক উত্তেজনা আর তারুণ্যের উচ্ছ্বাস সৃষ্টি হয়। ঠোঁটের দিকে তাক করলে গভীর আবেগে কেঁদে ওঠার অনুভূতি সৃষ্টি হয়। মস্তিষ্কের দিকে তাক করলে মানুষ প্রেমে পাগল হয়ে ওঠে আর যুক্তিবোধ হারিয়ে ফেলে। চোখের দিকে তাক করলে এটি এমন কিছু দেখায় যা হয়তো বাস্তবই নয়, মানে ভ্রম বা বিভ্রম সৃষ্টি করে। আর পঞ্চম তীর এমনভাবে তৈরি যাতে শরীরের যে কোনো অংশে আঘাত করলে লক্ষ্যবস্তু সম্পূর্ণ প্রেমে ডুবে যায়। দেখুন, ভ্যালেন্টাইন্স ডের উৎস যতই উদ্ভট হোক, যতই বর্বর হোক, যতই কুৎসিত হোক, আর এই দিনটা নিয়ে ব্যবসায়ীরা যতই ব্যবসা করুন না কেন, দিনটার সঙ্গে যদি ভালোবাসা জড়িয়ে থাকে তাহলে ক্ষতি কি? এখন অনেকে বলবেন, মানুষ তো আর ইতিহাস জানে না, সে কারণেই দিনটাকে নিখাদ একটা ভালোবাসার দিন হিসেবে বিচার করছে। আমি বলবো, করুক না। চারদিকে যখন ঘৃণা, অবিশ্বাস, স্বার্থপরতা, হিংসে, যুদ্ধ, অশান্তি, তখন অন্তত একটা দিন যদি এমন আসে যেদিন মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে, তাহলে এর চেয়ে বড় সুখবর কি পৃথিবীতে সত্যি আর কিছু আছে? 364 দিনই তো মন্দবাসা নিয়ে রয়েছি আমরা। বছরের একটা দিন না হয় ভালোবাসায় কাটুক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।